সার্থকের ওপরে এবার অভিমান করে এবার কলেজের ক্যাম্পেনের ছুতোতে ও শহর থেকে অনেকটা দূরে সরে যাওয়ার সিদ্ধান্ত নিল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোতের চিন্তায় চিন্তায় এক পর্যায়ে যখন সার্থকের বাপি হঠাৎ করে মিষ্টিকে ফোন করে বলতে থাকে যে আচ্ছা মিষ্টি, তুমি একটা কথা বলো তো, স্রোত যে তোমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে ঠিকভাবে পৌঁছে যেত না? কারণ আমি তো খুব ভালো করেই জানি যে এই রাতের বেলা দুম করে একা একটা মেয়েকে এই শহরে ছেড়ে দেওয়াটা উচিত হয়নি, কিন্তু তার শর্ত আমি যদি সেই সময়টা ওর মাথাটা গরম ছিল এবং তখন যদি আমি ওকে কোনোভাবে বলতামও যে আমি ওকে ড্রপ করে দিয়ে আসি, তাহলে কোনো মতেই মানতো না। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো তো, ঠিকভাবে পৌঁছেছে তো? অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে আঙ্কেল, আপনি স্রোতকে ফোন করেছিলেন? ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে না, কেন? অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে আঙ্কেল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, কই স্রোত তো এখনও পর্যন্ত আমাদের বাড়িতে আসেনি এবং ওর কি আমাদের বাড়িতে আসার কথা ছিল? অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে আর আপনি বললেন যে ওর নাকি মাথা গরম ছিল, কী হয়েছে? অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে ও ওখানে জানি, তাহলে এই রাতের বেলা ও কোথায় গেল বলো তো? আসলে সার্থকের সঙ্গে ওই সন্তান নেওয়া নিয়ে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গিয়েছে, বা বলতে পারো ওদের মধ্যে একটা তর্ক হয়েছে এবং তাতেও ঝগড়াঝাটি করে সে স্রোত বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং আমি ওকে হাজার বোঝানোর সত্ত্বেও কোনো মতে ওকে আটকে রাখতে পারিনি। কিন্তু এত রাতে একটা মেয়ে কোথায় চলে গেল বলো তো? আমাদের উপরে অভিমান করে ও আবার শহর ছেড়ে কোথাও দূরে চলে গেল না তো? অন্যদিকে মিষ্টি বলতে থাকে যে আঙ্কেল, এবার তো আমার মাথা কাজ করছে না, এই বিষয়কে আমি একবার বিক্রমকে জানাবো? অন্যদিকে সার্থকের ভাবি বলতে থাকে যে না না মিষ্টি, এক্ষুনি বিক্রম এবং পরিবারের অন্য কাউকে জানানোর কোনো প্রয়োজন নেই এবং রাইকে তো এই অবস্থায় কোনো মতেই না, আমি বরঞ্চ নিজে একবার খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে যখন সীমা এসে বলতে থাকে যে কী ব্যাপার দাদা, কী হয়েছে, তোমাকে এতটা দেখে চিন্তিত মনে হচ্ছে কেন? অন্যদিকে সার্থকের বাপি যখন বারবার করে সার্থক সার্থক করে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, ঠিক সেই মুহূর্তে সার্থক নিচে নেমে আসা মাত্র বলতে থাকে যে কী হয়েছে, এরকম রাত দুপুরে ষাঁড়ের মতন চিৎকার চেঁচামেচি করছো কেন বাপি? অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে নির্লজ্জ বেহায়া ছেলে কোথাকার, অপদার্থ ছেলে, তোর স্ত্রী এত রাতে দুম করে বাড়ি থেকে বেরিয়ে গেলো, তুই একবার ওকে আটকানোর তো চেষ্টা করলি না এবং তুই একবার খোঁজ নেওয়ার চেষ্টা করছিস যে ও হাতেও তোর স্ত্রী ওই বাপের বাড়িতে গিয়েছে কি না? আমি এক্ষুনি খোঁজ নিয়েছিলাম এবং স্রোত এত ঘন্টা পেরিয়ে যাওয়ার সত্ত্বেও কিন্তু কোনো মতে ওর বাড়িতে পৌঁছয়নি, তাহলে বুঝতে পারছিস ও অভিমান করে নির্ঘাত অন্য কোথাও চলে গিয়েছে। এবার কোথায় গিয়েছে সেই খোঁজটা তুই আমাকে এনে দিবি। অন্যদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে যেখানে গিয়েছে ঠিক মতন মাথা ঠিক হয়ে যাওয়া মাত্র এমনিতেই ফিরে আসবো, ওসব নিয়ে এত টেনশন করো না তো। অন্যদিকে গা ছাড়া সার্থককে সামলাতে গিয়ে সার্থকের বাপি যখন হিমশিম খেতে থাকে, ঠিক সেই মুহূর্তে সার্থকের বাপি বলতে থাকে যে তাহলে এক্ষুনি তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, যতক্ষণ পর্যন্ত না আমার বৌমাকে আমার কাছে তুই ফিরিয়ে আনতে পারছিস ততক্ষণ পর্যন্ত তোর এই মুখ আমি দেখতে চাই না। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আচ্ছা বাপি, তুমি আমাকে বলো তো এখন আমি তোমার এই অভিমানী মেয়েকে কোথায় গিয়ে খুঁজবো? দেখো গিয়ে হয়তো বা কোনো বন্ধুর বাড়িতে গিয়ে বসে আছে। অন্যদিকে সার্থকের বাপি বলতে থাকে যে তাহলে বন্ধুদের নাম্বার নিয়ে ওদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো, ওদের কাছ থেকে একবার খোঁজ নেওয়ার তো অন্তত চেষ্টা করবে, যদি সেখানে গিয়েও থাকে তাহলে তো অন্তত নিশ্চিন্ত হতে পারবো না, অথবা গোটা রাত আমাকে চিন্তায় থাকতে হবে, আমার ঘুম হবে না। অন্যদিকে সার্থক যখন ওর ফ্রেন্ডদেরকে ফোন করে, ঠিক সেই মুহূর্তে আত্রি বলতে থাকে যে না তো স্যার, কই স্রোতের কি আমাদের বাড়িতে আসার কথা ছিল? আমাদের এখানে তো স্রোত আসেনি এবং স্রোত আমাকে কোনো মতে ফোনও করেনি। কেন স্যার, স্রোত কি জেদ করে অভিমান করে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে রাতের বেলা? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।